ভালোবাসা মানে একটা মানুষকে নিজের প্রার্থনায় জড়িয়ে ফেলা। কারো প্রতি মায়া জন্মালে পৃথিবীর সব ব্যস্ততার মাঝেও তার জন্য আলাদা সময় করে নেয়া। কারণ কিছু মানুষ শুধু জীবনে আসে না, ধীরে ধীরে পুরো মনটাই দখল করে নেয়। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসের গল্পের আঙিনায়। আজ আমরা শুনব সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৮৩তম পর্ব। চলো আজ হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা গল্পটার পরের অধ্যায় শুনে আসি। পর্ব নাম্বার ৮৩। রাত ১:৩০ নাগাদ মেঘের ফোন ভাইব্রেশন হচ্ছে। দুবার বাজতেই মেঘ ঘুমের মধ্যে কল রিসিভ করলো। অপর পাশ থেকে আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর আসলো। মেঘ, মেঘ তুই ঠিক আছিস? আবিরের গলা কাঁপছে, কণ্ঠস্বর ভেজা। মেঘ থতমত খেয়ে বলল, হ্যাঁ, আপনার কি হয়েছে? আবির কথা বলতে পারছে না, চাপা কান্নার শব্দ আসছে। মেঘ শোয়া থেকে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো, আবির ভাই। একটু থেমে আবারও শুধালো, কি হয়েছে আপনার? কাছেন কেন? আবির কিছু না বলে কল কেটে দিয়েছে। মেঘ দ্রুত ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে নেট অন করে তাড়াতাড়ি আবিরকে ভিডিও কল দিল। খানিক বাদে আবির কল রিসিভ করলো। বৈদ্যুতিক বাতির আলোতে আবিরের রক্তাভ চোখে চোখ পড়তেই মেঘের শরীর কম্পিত হলো। ফ্যাকাশে চেহারা, গালে পানির দাগ, চোখের নিচ ভিজে আছে এখনো। লাইটের আলোতে চিকচিক করছে। মেঘ আর্তনাদ করে উঠল, কি হয়েছে আপনার? জানি না। ঘুমাইছিলেন? বাজে স্বপ্ন দেখেছেন? ভয় পাইছেন? আবির ভ্রুকুচকে মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, আর একটু হলে আত্মাটা বেরিয়ে যেত। মেঘ নির্বোধের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠোঁট বেঁকিয়ে মুচকি হেসে বলল, আপনি না খুব সাহসী, এত ভয় পেলে হবে? আবির চোখ মুছে রাশভারী কণ্ঠে জবাব দিল, পৃথিবীর সবার কাছে আমি সাহসী হলো আমার মন জানে একজনের জন্য আমার হৃৎপিণ্ড ঠিক কতটা দুর্বল। তার কিছু হলে আমি সত্যিই মরে যাব। আবিরের নিগুড় আখি যুগলে অসহায়ত্বের ছাপ। মেঘ অভিনিবিষ্টের ন্যায় আবিরের জলসিক্ত নয়নের পানে তাকিয়ে আছে। হৃৎপিণ্ডের তীব্র কম্পনে মেঘের গায়ের রক্ত প্রবল বেগে টগবগ করছে। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে, অনবরত তীর তীর করে ঠোঁট কাঁপছে। মাথা থেকে ঘামের রেখা কপালের পাশ বেয়ে ঘুরিয়ে পড়ছে। আবিরের শীতল দুচোখ মেঘের অভিমুখে। মেঘ আনমনে কত কিছু ভেবে হঠাৎ পল্লব ঝাপটে প্রশ্ন করল, কি স্বপ্ন দেখেছেন? সংকটাপন্ন পরিস্থিতিতে মেঘের প্রশ্ন শুনে নড়ে উঠল আবির, তবে তখনও গভীর দৃষ্টিতে চেয়ে আছে। থতমত গলায় উত্তর দিল, দুঃস্বপ্নের কথা বলতে নেই, আর আমি মরে গেলেও এই স্বপ্ন সত্যি হতে দিব না। মেঘ ঠোঁট উল্টে চোখ গোল গোল করে অসহায় মুখ করে চেয়ে আছে। আবির পরক্ষণেই বলে উঠল, আচ্ছা শোন। জি। তোর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো। এখনও শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো সমস্যা? শ্বাসকষ্ট হয় না, তবে অন্য সমস্যা আছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি সমস্যা? বলিসনি কেন আগে? একটু থেমে আবারও বলে উঠল, আমি তানভীরকে বলে রাখবো কাল সকালে মামনিকে নিয়ে ডাক্তারের। এর মধ্যে মেঘ আবেগময় কণ্ঠে বলল, কাউকে অতিরিক্ত মিস করার সমস্যা। কোন ডাক্তার দেখাবো বলুন? আবিরের কথা বন্ধ হয়ে গেছে। মেঘের এমন কথায় আবিরের চোখে মুখে খানিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। নিদারুণ অনুভূতিরা বক্ষস্পন্দন বাড়াতে ব্যস্ত। আবির নিশ্চুপ হয়ে চেয়ে আছে অপরূপ সেই মুখমণ্ডলে। মেঘ আহ্লাদী কণ্ঠে আবারও শুধালো, বলুন না কোন ডাক্তার দেখাবো? আবির ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে মজা করিস না মেঘ। শারীরিক কোনো সমস্যা মনে হলে ডাক্তার দেখাস প্লিজ। অভিমানের দমকা হাওয়া বয়ে গেল মেঘের মনে। মেঘ ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, মানসিক সমস্যা হলে কি করব? তোর মানসিক সমস্যা শোনার জন্য তো আমিই আছি, এই ডাক্তার চলবে না? মেঘ ফিক করে হেসে বলল, আপনি ডাক্তার? সার্টিফিকেটটা দেখাবেন প্লিজ। আবির চোখ সরু করে বলে উঠল, সার্টিফিকেট না হয় দেশে ফিরেই দেখালাম। টুকটাক কথা চলল কিছুক্ষণ। আবিরের মন ভালো করতে অল্প স্বল্প দুষ্টামিও করেছে মেঘ, কিন্তু আবিরের মন ভালো হওয়ার বিন্দুমাত্র লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। এদিকে রাত গভীর হচ্ছে, ঘুমে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। মেঘ নিজের প্রতি খুব ক্ষুব্ধ হচ্ছে। আবির আজ খুব মনোযোগী। মেঘ যা জিজ্ঞেস করছে সবেতেই তার আদর মাখা উত্তর রেডি। এই অপরূপ মুহূর্ত রেখে ঘুমানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই মেঘের, কিন্তু চোখ যেন মেঘের ইচ্ছেকে পাত্তাই দিচ্ছে না। আবিরের কথার মাঝে ঘুমের আবেশে বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা খেয়াল করে আবির অত্যন্ত নমনীয় স্বরে জিজ্ঞেস করল, ঘুম পাচ্ছে? মেঘ চোখ বড় করে তাকিয়ে জবাব দিল, কই না তো। আবির মলিন হেসে বলল,
জোর করে কথা বলতে হবে না, আমি পালিয়ে যাচ্ছি না, ঘুমান। ঘুম চলে গেছে? কে চলে গেছে কে যায়নি সেটা পরে দেখছি, আপাতত কল না কেটে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করুন। মেঘ আতকে উঠে চাইল আবিরের অভিমুখে। হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক, হৃৎপিণ্ডের পিটপিট শব্দ বেরিয়ে চলেছে কল না কেটে। কথাটা যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মেঘ থমথমে কণ্ঠে বলল, কল না কাটলে ঘুম আসবে না। আবির গুরুভার কণ্ঠে জানালো, সেটা আমি বুঝবো, এখন যা বলছি করুন। আবিরের ক্ষিপ্ত নয়ন জোড়া দেখে মেঘ ঢোক গিলে বালিশের পাশে ফোন হেলান দিয়ে রেখে গায়ে পাতলা কাঁথা জড়িয়ে শুয়ে পড়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কল কাটবেন কখন? আমার লজ্জা লাগছে। আবিরের নিরুদ্যম কণ্ঠের জবাব, লজ্জা লাগছে যেহেতু চোখ বন্ধ করে রাখ। বেশরমের মতো তাকিয়ে থাকতে কে বলছে? মেঘ চোখ মুখ কুঁচকে কণ্ঠ ভারী করে বলল, আপনি এটা বলতে পারলেন? আবির গম্ভীর গলায় বলল, চোখ বন্ধ, আর একবার চোখ খুলে খবর আছে। মেঘ চোখ বন্ধ করে কাট গলা জানালো, আপনি কিন্তু নিজ দায়িত্বে কল কেটে দিবেন। আবিরের আর কোনো জবাব এলো না। বৈদ্যুতিক বাতির আলোতে আলোকিত রুমে ফ্যানের বাতাসে মেঘের চুলগুলো অনবরত উঠছে। আবির অবাক লেচনে সেই দৃশ্য দেখতে ব্যস্ত। মেঘের মুখের প্রতিটা পশম সূক্ষ্ম নেত্রে পরখ করছে আবির। মেঘের ফর্সা কপলের নিকোষ কালো তিলটা খুব বেশি আকৃষ্ট করছে। আবিরের হৃদয় কেঁপে উঠছে, শরীর জুড়ে অজানা শিহরণ। কিছু সময়ের মধ্যে মেঘের নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। রাত 2:17 মেঘ গভীর ঘুমে নিমগ্ন। আবির ফোনের অপর পাশ থেকে গভীর মনোযোগ দিয়ে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। ভোরের মৃদু আলো আর বৈদ্যুতিক বাতির আলোতে মেঘের রুম ঝলমল করছে, চোখে আলো লাগছে। মেঘ ঘুমের মধ্যে ভ্রুকুচকে নড়ে উঠল, কপালে হাত রেখে চোখ ঢাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। দীপ্ত আলোর চিত্ত দাহে বিরক্ত হয়ে কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে অল্প বিস্তর চোখ মেলল মেঘ। ঘুম ঘুম চোখের কোণে ফোনে নড়ে ওঠা কারো অবয়ব ভেসে উঠল। মেঘ তৎক্ষণাৎ ঘাড় কাত করে স্পষ্ট চোখে তাকালো সেদিক। সঙ্গে সঙ্গে মেঘের সমস্ত শরীর শিউরে উঠল। বালিশে হাত রেখে তার উপর মাথা রেখে আবির নিগুড় দৃষ্টিতে মেঘের দিকে চেয়ে আছে। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবিরের উস্কো খুস্কো চুল, গাল ভর্তি চাপদাড়ি আর নিঃশাক্ত দৃষ্টি দেখে শোভিত পুরুষের সুষুপ্ত আদলের মোহে ডুবে গেছে। আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল, গুড মর্নিং স্প্যারো। আবিরের ভাঙা ভাঙা কণ্ঠস্বর কানে বাজতেই দুর্বেদ্য আবেশে চোখ বন্ধ করে ফেলল মেঘ। এই দৃষ্টি কণ্ঠস্বরে মেঘের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। চোখ খুলে রাখার বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। আবির তখনও নিষ্পলক চোখে তাকিয়ে আছে। আবির একগাল হেসে শান্ত কণ্ঠে শুধালো, ঘুম ভালো হয়নি, আমি এসে পর্দা টেনে দিয়ে যাব। মেঘ এবার সর্বশক্তি দিয়ে সাফ তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি সারা রাত ঘুমাননি? না। কেন? ঘুম আসছিল না। মেঘ কণ্ঠ খাদ্যে নামিয়ে কাপা কাপা গলা জিজ্ঞেস করলো, কল কাটতে বলছিলাম, কাটেনি কেন? কল কাটতে ইচ্ছে করেনি, তাই কাটেনি। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো, অফিস নেই? আছে। মেঘ সময় দেখে পুনরায় শক্ত কণ্ঠে বলল, সময় হয়ে যাচ্ছে, উঠছেন না কেন এখনো? যেতে ইচ্ছে করছে না। আবিরের নিরুদ্বেগ কণ্ঠের এক একটা উত্তর শুনে মেঘ আশ্চর্য বনে যাচ্ছে। যে মানুষটাকে এতদিন গুরু গম্ভীর, অনুভূতিহীন আর নিষ্ঠুর ভেবে এসেছে, সে আবির ভাইয়ের আকস্মিক পরিবর্তন মেঘের মনে বিশাল প্রভাব ফেলেছে। মেঘ রাশভারী কণ্ঠে শুধালো, সমস্যা কি আপনার? আবির মুচকি হেসে উত্তর দিল, বহুত সমস্যা, এদের কোনো সমাধানও নেই। নিজের অজান্তেই মেঘের ঠোঁট জুড়ে ললিত হাসি ফুটল। লজ্জায় লাল হওয়া দুগাল চিকচিক করছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, থাক ভাই, বুঝছি আপনার সমস্যা, প্লিজ এখন উঠে অফিসে যান। আমি তোর ভাই। ভাই না তো কি? মেঘের মুখে এমন প্রশ্ন শুনে আবির ভেতরে ভেতরে জ্বলে উঠল। গম্ভীর মুখ করে সূক্ষ্মনেত্রে তাকিয়ে অগ্নিকণ্ঠে বলল, আমি তোর বাবার দাদুর নাতি ছেলে হতে পারি, কিন্তু তোর ভাই না, বাই। আবির কল কেটে দিয়েছে। মেঘ আহাম্মকের মতো বসে আছে। আবির যে ভাই ডাকার ক্ষোভে রাগ করে ফোন কেটেছে, এটা বুঝতে সময় লাগলো না মেঘের। কিন্তু এটাও বুঝতে পারছে না আবির ভাই আর শুধু ভাইয়ের মধ্যে পার্থক্যটা কি। বেশ কিছুক্ষণ বসে থেকে চটজলদি উঠে রুম গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। অজু করে ফজরের নামাজ পড়ে ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলো। এর মধ্যে আবিরের আর কোনো কল আসলো না। মেঘের মনে বেশ কিছু প্রশ্ন উদ্যত হলো। রুমে কিছুক্ষণ পায়চারি করে এক বুক সাহস নিয়ে অডিও কল দিল।
কল বাজতে বাজতে কেটে গেছে। মেঘ এবার চেয়ারে হেলান দিয়ে বসে ভিডিও কল দিল। কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হলো। দেখেই বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো রকমে কলটা রিসিভ করেছে আবির। এখনও ঘন ঘন শ্বাস ফেলছে। আবিরের জল সিক্ত উন্মুক্ত শরীর, কোমরে বাঁধা সাদা টাওয়াল, আবিরের ভেজে চুল, লোমশ বুক আর নির্মেদ পেট দেখে মেঘ যত্রতত্র দৃষ্টি সরিয়ে নিল। ঢোক গিলে উষ্ণ শ্বাস ছেড়ে বলল, সরি অসময়ে কল দিয়ে ফেলছি। আবির মেকিস্বরে বলল, সরি বললেই কি আমি আমার মানিজ্যত ফিরে পাবো? মেঘ চোখ নামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি, সরি। আবির মুচকি হেসে অন্য একটা টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, ধুর পাগলি, এসব কোনো ব্যাপার না। তাছাড়া আমি আপনার কলের অপেক্ষা ছিলাম। কেন? আজ প্রজেক্টের ফাইনাল মিটিং, কি পড়ে যাব বুঝতে পারছিলাম না। আবার করেছি রাগ, তাই নিজে থেকে কলও দিতে পারছিলাম না। মেঘ লাজুক হেসে বলল, আপনি এমন ঢং করা কোথা থেকে শিখেছেন? আপনার থেকেই শিখেছি। মেঘ ভেংচি কাটল। আবির মুচকি হেসে 2-3টা শার্ট ফোনের সামনে ধরে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কোনটা পরবো? মেঘ কয়েক সেকেন্ডেই একটা শার্ট সিলেক্ট করে দিল। আবির 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম ইন করে শার্ট পরে ব্লেজার টাই সঙ্গে শু জুতা পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফোন থেকে খানিকটা দূরে সরে উঁচু গলায় জিজ্ঞেস করলো, কেমন লাগছে? মেঘ আপাদমস্তক দেখে মোলায়েম কণ্ঠে বলল, মাশাল্লাহ, কিন্তু কি? হাউ ডু আই বাইট দ্য পিঙ্কি ফিঙ্গার নাও? এখন আমি কনিষ্ঠা আঙুলে কিভাবে কামড় দিব? ইন এ ড্রিম, স্বপ্নে। আবির টেবিল থেকে সানগ্লাসটা নিয়ে চোখে দিয়ে শেষবারের মতো ফাইলগুলো দেখে নিল। এদিকে সানগ্লাস চোখে দেখায় মেঘ গুনগুন করে গান গাইতে শুরু করলো, কালো সানগ্লাসটায় কেন এত সুখ হে যুবক। আবির ফোন কাছে নিয়ে বলল, দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন। এটা বলবেন না? মেঘ নিজের মাথায় গাঁটটা মেরে মুখ চেপে ধরেছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মলিন হেসে বলল, শুনলাম আপনি ইদানিং খুব বেশি গান গাইতেছেন, খই আমাকে তো শোনালেন না। মেঘ বিড়বিড় করে বলল, আপনার অফিস কখন? যাচ্ছেন না কেন? যাবই তো, আগে কথা শেষ করি। আপনার সাথে আর কোনো কথা নেই। গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সারা রাত নির্ঘুম কাটিয়েছেন, এখন আবার ঢং করতেছেন। এদিকে আব্বু শুধু আমার ভাইয়ের দোষই দেখে, আপনার দোষ দেখে না। আপনি যে সারা রাত ঘুমাননি, এটা কি ঠিক করেছেন? এর প্রভাব মিটিংয়ে পড়বে না? জি না ম্যাম, বরং আজকের মিটিং বেস্ট হবে। আপনি শুধু দোয়া করবেন, মিটিং শেষ করে কল দিব, ঠিক আছে? ফি আমানিল্লাহ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বিকেলের দিকে আবিরের সাথে কথা হয়েছে। আজকের মিটিং ঠিকঠাক মতো শেষ হয়েছে। 1 সপ্তাহের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। মোজাম্মেল খান আর আলী আহমদ খান আবিরকে বাসায় ফিরতে বলেছেন, কিন্তু আবির বলেছে আরও 2 মাসের মতো সময় লাগবে। কারণ জিজ্ঞেস করায় বিস্তারিত কিছুই বলেনি। এদিকে মেঘও বেশ উদ্বিগ্ন। বন্যার সাথে আগে থেকে প্ল্যান করা ছিল আজ বিকেলে মেলায় যাবে। বন্যা রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়েছে ঠিকই, কিন্তু মেঘ আবিরের উপর অভিমান করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। বন্যা বেশ কয়েকবার কল দিয়েছে, বন্ধ পেয়ে একা একাই হাঁটছে। অন্য সময় হলে মেঘকে বাসা থেকে নিয়ে আসতো, কিন্তু ইদানিং মেঘদের বাসায় যাওয়ার কথা মাথায় আসলে লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ঘণ্টাখানেক পর তানভীরের কল আসছে। অসময় তানভীরের কল দেখে বন্যা খানিকটা অবাক হয়ে আশেপাশে তাকালো। কোথাও পরিচিত কাউকে নজর পড়ছে না। ভয়ে ভয়ে কল রিসিভ করলো। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, একা একা ঘুরছো কেন? আপনার বোন আমাকে বাসা থেকে বের করে এখন ফোন বন্ধ করে ফেলেছে। তুমি আমাকে কল দিতে পারতা না? এত ইমার্জেন্সি ছিল না, তাই দেইনি। কোথায় আছো বলো, আমি আসতেছি। আপনার আসতে হবে না, বলো। বন্যা জায়গার নাম বলতেই তানভীর বলল, আমি কাছে আছি, 10 মিনিট অপেক্ষা করো। 8 থেকে 10 মিনিটের মধ্যে তানভীর বাইক সমেত হাজির হলো। বন্যা তানভীরকে দেখে আস্তে করে বলল, আপনার আসার কোনো দরকার ছিল না, আমি এখনই চলে যেতাম। রেগে আছো? বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, না, বনু ঘুমাচ্ছে। তুমি বাসায় গেলে না কেন? আর নয়তো আমাকে আগে কল দিতে, আমি বনুকে নিয়ে আসতাম। আমি বাইরে আছি, এটা আপনাকে কে বলেছে? বনু কল দিয়েছিল, বলেছে ওর বের হওয়ার মুড নেই, তোমাকে যেন মেলায় নিয়ে যাই। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, আমি মেলায় যাব না। মনে মনে মেয়েকে কিছুক্ষণ বকিয়ে নিল। তানভীর সব সময়ের মতো গম্ভীর কণ্ঠে বলল, বনুর কথা অমান্য করলে বাসায় তুলকালাম কাণ্ড করে ফেলবে। এমনিতেই বাসায় আমাকে কেউ সহ্য করতে পারে না। এই অবস্থায় বনুকে রাগালে আমায় নিশ্চিত বাসা থেকে বের করে দিবে। বন্যা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে পশ্চিমা আকাশের পানে তাকিয়ে আছে। সূর্য আপন গতিতে নিজ গন্তব্যে ছুটছে। আজকের আকাশ অন্যান্য দিনের থেকেও অনেক বেশি সুন্দর। তানভীর বন্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, যাবে না? বন্যার রক্তিম আকাশের পানে তাকিয়ে থেকে উত্তর দিল, আজকের আকাশটা খুব বেশি সুন্দর, কোথাও যেতে ইচ্ছে করছে না। বন্যার দৃষ্টি লক্ষ্য করে তানভীরও আকাশের পানে তাকালো। গাঢ় নীল রঙের আকাশে মেঘেদের আনাগোনা,
পাখিরা আপন গতিতে উড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের বাড়ি ফেরার বড্ড তাড়া। গোধূলি লগনের সূর্যটা বরাবরের মতোই রক্তিম। তানভীর কয়েক মুহূর্ত আকাশ দেখে আচমকা ঘুরে দাঁড়িয়েছে। বন্যার কাছাকাছি স্টিলের বেষ্টনীতে মৃদুভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে তাকালো। সূর্যের বিক্ষিপ্ত আলোক রশ্মিতে বন্যার মুখ লাল হয়ে আছে। তানভীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, নীল অম্বরের ভাজে ভাজে তোমার নামে সন্ধ্যা নামে। বন্যা আকস্মিক আর চোখে তাকাতেই তানভীর নড়ে উঠল। কাজল পরিহিতা টানা টানা চোখ দুটা যেন দৃষ্টিতেই তানভীরের মতো শক্তপোক্ত ছেলের সত্তাকে বিলীন করে ফেলবে। বন্যা কোনো কথা না বলে পরপর দুবার ভ্রু নাচাল। তানভীর মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে অন্যদিকে মুখ করে তাকালো। বন্যা তানভীরের দিকে লাজুক হাসলো। ফোন ভাইব্রেট হতেই বন্যা ফোনের দিকে তাকালো। মেঘের মেসেজ আসছে, আমার ভাইকে দিয়ে দিলাম, দেখে রেখো। বন্যা ছোট করে মেসেজ পাঠালো, ওকে ননদিনী। আকস্মিক পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর কানে বাজলো, মায়াবী কণ্ঠের ডাক, তানভীর। তানভীরের সঙ্গে সঙ্গে বন্যাও ঘুরে দাঁড়ালো। বোরকা পরা এক মেয়ে, চোখ হাত পা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বন্যা ভ্রুক্ষেপহীন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো? তানভীর কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বন্যাকে এক পলক দেখে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আপনাকে চেনার কথা ছিল নাকি? মেয়েটা এবার চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, আমি আয়েশা, চিনতে পেরেছ? আকস্মিক তানভীরের চোয়াল শক্ত হয়ে গেছে। কপালে আরও কয়েকটা ভাঁজ পড়ল। দুচোখ অগ্নিয়গিরির লাভার ন্যায় টকবক করছে। অক্ষিপটে ব্যথা অনুভব হচ্ছে। বন্যা তখনও স্বাভাবিক দৃষ্টিতে তানভীর আর সেই মেয়েকে দেখছে। বন্যা বুঝতেই পারছে না কে এই মেয়ে। সে ভাবছে পরিচিত বান্ধবী বা অন্য কেউ হতে পারে। আয়েশা কণ্ঠ খাদে নামিয়ে নমনীয় কণ্ঠে বলল, তোমাকে অনেক দিন পর দেখলাম। তানভীর মুখ ফুলিয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে, চোখ মুখে তীব্র আক্রোশ। আয়েশা আবারও বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বন্যার দিকে তাকিয়ে বলল, পার্সোনাল। বন্যার এতক্ষণ কোনো কিছু অনুভব না হলো এবার কিছুটা রেগে গেছে। মনের ভেতর প্রশ্ন জাগছে, কে মেয়ে? তানভীর অন্যদিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কথা বলার মতো সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই। তানভীর পাশ কাটিয়ে যেতে যেতে হুঙ্কার দিল, বন্যা আসো, যেতে হবে। বন্যা ওই মেয়েকে দেখে দেখে এগোচ্ছে। তানভীর বাইক পর্যন্ত যেতে যেতে ওই মেয়ে উচ্চস্বরে বলে উঠল, তানভীর আমি তোমাকে এখনও ভালোবাসি। তানভীর শুনেও যেন কথাটা শুনলো না। রাগে হাত পা কাঁপছে। মেয়ে বলে পারছে না শুধু গায়ে হাত তুলতে। মেয়ের কথা শুনে বন্যা থমকে দাঁড়ালো। বুকের ভেতরটা আকস্মিক মোচড় দিয়ে উঠেছে। বুঝতে বাকি রইল না যে এই মেয়েই তানভীরের এক্স গার্লফ্রেন্ড। তানভীর বাইক স্টার্ট দিয়ে অগ্নিকণ্ঠে চিৎকার করলো, বন্যা আসতে বলছি তোমায়। বন্যা থতমতো খেয়ে ছুটে গেল। চুপচাপ বসে পড়লো বাইকের পেছনের সিটে। তবে বরাবরের মতো এবারও তানভীরের সঙ্গে দূরত্ব রেখে বসেছে। কিছুক্ষণ আগেও আকাশের পানে তাকিয়ে ভাবছিল আজ থেকে বাইকে বসলে তানভীরকে ধরে বসবে, কিন্তু তার হলো কই। দুজনের বুকের ভেতর যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে সে খবর কেউ জানে না। মেলার কাছাকাছি এসে বাইক থামলো। বন্যার মেলা যাওয়ার মতো বিন্দুমাত্র আগ্রহ নেই, আর না আছে তানভীরের। তবুও মেঘের কথা মেনে ঢুকলো মেলায়। বন্যা চুপচাপ ঘুরে দেখছে। মেঘের সঙ্গে অনেক কিছু কেনার প্ল্যান করেছিল ঠিকই, তবে এখন আর ইচ্ছে নেই। কিছুক্ষণ ঘুরে বন্যা চাপাস্বরে বলল, আমার বাসে যেতে হবে। তানভীর ঘড়িতে সময় দেখে নিল। বন্যা দ্রুত হেঁটে গেটের দিকে যাচ্ছে। বন্যা দু তিনটা দোকান পেরিয়ে হঠাৎ খেয়াল করলো আশেপাশে তানভীর নেই। থমকে দাঁড়িয়ে পেছন তাকিয়ে দেখলো তানভীর দোকানে কি কিনতেছে। বন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে বলল, তোমাকে ডাকছিলাম, তুমি শুনোনি, সরি। বন্যা আবারও হাঁটা শুরু করলো। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, এগুলো তোমার। আমার কিছু লাগবে না, ধন্যবাদ। বন্যা বেরিয়ে পড়েছে। অন্যান্য দিনের মতো তানভীর আর জোর গলায় কিছু বলতেও পারছে না। দ্রুত এগিয়ে গেল বন্যার কাছে। বন্যার চোখ মুখ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। শান্ত কণ্ঠে বলল, আমি এখান থেকে রিক্সা নিয়ে যেতে পারবো, কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারবো না। বন্যা মলিন হেসে মনে মনে আড়ালো, আপনার অতীত বর্তমান হলে আপনার জীবনে এই বন্যার অস্তিত্ব থাকবে না। তানভীর বাইক স্টার্ট দিয়ে উঠতে বলল। বন্যাও বাধ্য হয়ে উঠে বসলো। কারো মুখে কোনো কথা নেই। মোকলেস মিয়ার দোকানের সামনে আসতে মোকলেস মিয়া বন্যাকে ডাকতে শুরু করলেন। বন্যা নামাতে বলায় তানভীরের অনিচ্ছা সত্ত্বেও বাইক থামালো। তানভীরের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তানভীর শক্ত কণ্ঠে বলল, যদি গিফট না নাও তাহলে আমি এখানে বসে থাকবো।
বন্যা কিছু না বলে দোকানের দিকে এগিয়ে গেল। মোকলেস মিয়ার পাশের দোকানে বন্যার আব্বু কাপড় ইস্ত্রি করতে দিয়েছিল। ইমার্জেন্সি কাজে ওনাকে এক জায়গায় যেতে হয়েছে, তাই ইস্ত্রি করা জামা কাপড় মোকলেস মিয়ার দোকানে রেখে গেছে। মোকলেস মিয়া কাপড় আর কিছু খাবার দিয়েছেন। বন্যা না করা সত্ত্বেও উনি জোর করে দিয়েছেন। বন্যারা সচরাচর বাসা থেকে বের হয় না। বন্যাদের কিছু খেতে ইচ্ছে হলে বন্যার ছোট ভাই হৃদি নিয়ে যায়। মাস শেষে বন্যার আব্বু টাকা দিয়ে দেন। তানভীর বাইক থেকে ঘাড় ঘুরিয়ে রাগী চোখে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মোকলেস মিয়ার নজর পড়ে তানভীরের দিকে। তানভীরের তাকানো দেখে মোকলেস মিয়া বন্যাকে জিজ্ঞেস করলেন, পোলায়নে তাকায় আছে কেন, ভাড়া দনি? বন্যা কিছু বলার আগেই মোকলেস মিয়ার দোকান থেকে বের হতে হতে উচ্চস্বরে শুধালো, আইসালে তোমার ভাড়া কত? আমি ভাড়া দিয়ে দিচ্ছি, তবু আমার বউয়ের দিকে এভাবে তাকায় থাকো না। তানভীরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। রাগে দাঁত কটমট করছে, দু চোখ লাল হয়ে গেছে। বন্যা দ্রুত বেরিয়ে যেতে যেতে বলল, দাদা আমি কথা বলছি। বন্যা তানভীরের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বাসে যান প্লিজ। তুমি গিফট না নিলে আমি এক পাও নড়ব না। বন্যা আস্তে করে কপাল চাপড়ালো। মেঘের ভাই বলে কথা, সে তো মেঘের মতোই যেতে হবে। এটা বন্যা ভুলে গিয়েছিল ভেবেই রাগ লাগছে। মোকলেস মিয়া দোকান থেকে ডাকলেন, সমস্যা কোনো? না দাদা। বন্যা তানভীরের হাত থেকে গিফটের ব্যাগটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এবার এখান থেকে যান প্লিজ, আবু দেখলে সমস্যা হবে। তানভীর কথা না বাড়িয়ে মোকলেস মিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে গলি থেকে বেরিয়ে চলে গেছে। এদিকে মেঘ আবিরের ওপর রাগ করে ফোন আর অনই করেনি। আম্মুর ফোন থেকে তানভীরকে কল দিয়েছিল। সন্ধ্যার পর নিচে এসে নুডলসের পাকোড়া বানাতে শুরু করলো। মিম আর আদি আগে থেকে রেডি হয়ে বসে আছে। আবির বাসার সবার সঙ্গে কথা বলতে বলতে মেঘের কথাও জিজ্ঞেস করলো। আকলিমা খান রান্নাঘরে এসে মেঘের দিকে ফোন ধরে একগাল হেসে বললেন, সে এখন রেসিপি শিখতে ব্যস্ত, 8-10 পদের পাকোড়া বানানো শিখে ফেলছে। আবির মেঘের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, পাকোড়াতে লবণ দেয় তো? মেঘ ফোঁস করে উঠল। আকলিমা খান কপট রাগী স্বরে বললেন, মেয়েটাকে কেন রাগাচ্ছিস বলতো? আবির শান্ত কণ্ঠে বলল, কেউ যদি বিজ্ঞ হয়েও অজ্ঞের মতো আচরণ করে তো আমি কি করব? রাখি। কাকিয়া লবণের বিষয়ে আটকে থাকলেও আবিরের কথার মিনিং মেঘ ঠিকই বুঝেছে। তাড়াতাড়ি কাজ শেষ করেছে যেন রুমে গিয়ে আবিরকে কল দিতে পারে। এর মধ্যে তানভীর বাসায় আসছে, চোখ মুখ কালো হয়ে আছে। মেঘকে রান্নাঘরে দেখে শান্ত কণ্ঠে বলল, মনু 1 কাপ কফি করে দিবি? আনছি। মেঘ কফি আর পাকোড়া নিয়ে খুশিতে গদগদ হয়ে হাজির হলো। তানভীরের চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? না। মেঘের ভয়ে বুক কাঁপছে। বন্যার সাথে যদি ঝগড়া করে তাহলে কি হবে? মেঘ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া বলো কি হয়েছে? বন্যা কোথায়? ওকে বাসার কাছে দিয়ে আসছে। তাহলে আর কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? তানভীর কফির কাপে চুমুক দিয়ে কাপ সামনে রেখে আস্তে করে বলল, আজ আয়েশার সঙ্গে দেখা হয়েছিল। আয়েশা নাম শুনেই চমকে উঠল মেঘ। প্রশস্ত আখি যুগল আরও বেশি প্রশস্ত করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, থাপ্পড় দিয়েছ? না। মেঘ আকস্মিক সোফায় ঘুষি শুরু করলো। পরপর বেশ কয়েকটা ঘুষি দিতে দিতে চেঁচিয়ে উঠল, তোমাকে আমি বলেছি সামনে পেলে চোখ বন্ধ করে থাপ্পড় দিবে, তুমি থাপ্পড় দিলে না কেন? তানভীর তড়িৎ বেগে উঠে মেঘের দুহাত শক্ত করে ধরে বলল, তুই ঠান্ডা মাথায় কথা তো শুনবি। তুমি থাপ্পড় দাওনি কেন? পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত তোলাটা শোভা পায় না। ইস, আমি কেন গেলাম না আজ? ওই মেয়েকে কয়েকটা থাপ্পড় দিয়ে আসতাম। বন্যা কোথায় ছিল? বন্যাও দেখেছে? বন্যার সাথেই ছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, শেষ, আমার সব শেষ। তানভীর সূক্ষ্মনেতে তাকিয়ে জিজ্ঞেস করলো, বিড়বিড় করছিস কি? কিছু না, হাত ছাড়া রুমে যাব। ঘুষাঘুষি করবি না তো? ঘুষাঘুষি করে নিজের হাত ভেঙে কি করব? যার নাক মুখ ভাঙা দরকার তারটাই যদি না ভাঙতে পারি? বুঝছি তুমি কিছু পারবা না, আবির ভাইকে বলতে হবে। তানভীর হাত ছেড়ে ভীত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে এখন কিছু বলিস না। এই ঘটনা ভাইয়া শুনতে পারলে আমার কপালে বহুত দুর্গতি আছে। ঠিক আছে, বলবো না। মেঘ রুমে এসে ফোন অন করতেই বন্যার কল আসলো। বন্যা একে একে সব ঘটনা খুলে বলল। মেঘ যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছে। পরপর আবিরকে কল দিল। আবির কল রিসিভ করে শক্ত কণ্ঠে ধমক দিল, এই মেয়ে এত নির্বোধ কেন তুই? আমি কি করেছি? কথা না শুনে না বুঝি ফোন বন্ধ করে বসে আছিস? কি শুনবো আর কি বুঝবো? আপনি যেই কাজে গিয়েছিলেন সেই কাজ শেষ, তবুও আপনি বাসে ফিরবেন না, এটাতে কি বুঝবো আমি? আমি শুধুমাত্র প্রজেক্টের কাজে এতদিনের জন্য এত দূরে আসিনি। বাংলাদেশে টানা 3 প্রজেক্ট করলে এটা সমান বেনিফিট পেতাম। সব ছেড়ে এখানে এসে পড়ে থাকতাম না। আমি আমার প্রয়োজনে আসছি। আর প্রজেক্টটা শুধুমাত্র আমার বাহানা ছিল। যে প্রজেক্ট 15 দিনে শেষ করতে পারতাম সেটা কমপ্লিট করতে 3 মাসের উপরে সময় নিচ্ছি, যেন আব্বু চাচু কিছু বুঝতে না পারে। আপনি কেন গিয়েছেন? কি প্রয়োজন আপনার? আমার টাকার প্রয়োজন। মেয়ে কপাল কুঁচকে বলল, আপনার কত টাকা প্রয়োজন? আপনি আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছিলেন, মনে নেই? ওইটা তো অনেক টাকা আছে, আপনি ওখান থেকে টাকা নিতে পারবেন। আমার এত টাকা লাগেই না। আবির মুচকি হেসে বলল, ওইটা শুধুমাত্র তোর, আর ওখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাঠানো হচ্ছে শুধু তোর জন্য। তোর যা ইচ্ছা হয় তাকিয়ে নিস। আরও বেশি প্রয়োজন হলে একবার জানা শুধু। আমার টাকার বিশেষ কোনো প্রয়োজন নেই।
আপনি এগুলো নিয়ে যান, তবু চলে আসেন প্লিজ। আবির শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কেন বুঝতে পারছিস না? আমার লাখ টাকার প্রয়োজন না, আরও বেশি প্রয়োজন। তাহলে কত প্রয়োজন? কোটি। হোয়াট? কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? দরকার আছে। এত টাকা কে দিবে আপনাকে? আমার টাকা আমি নিতে আসছি, কে দিবে আবার কি? এখানের স্থানীয় এক ফ্রেন্ডের বাবা বড় বিজনেসম্যান। ওনার কথা মতো আমরা দুজন স্টুডেন্ট থাকাকালীন ছোট ছোট বেশ কয়েকটা কোম্পানিতে শেয়ার কিনেছিলাম। যদিও সব কিছু উনি ম্যানেজ করে দিয়েছিল। আমি দেশে যাওয়ার আগে সবগুলো শেয়ারের অ্যামাউন্ট একসাথে করে আঙ্কেলের কোম্পানিতে কিছুটা শেয়ার কিনে গিয়েছিলাম, কারণ আমার কাছে ওনারা একমাত্র বিশ্বস্ত মানুষ ছিলেন। এখন আমার টাকার প্রয়োজন। আঙ্কেলকে জানানোর পর আঙ্কেল এখানে আসতে বলেন। কোম্পানির বেশ কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলো কমপ্লিট করতে পারলে আমি যত আশা করছি তার থেকেও অনেক বেশি দামে শেয়ারটা বিক্রি করতে পারবো। তানভীর আর রাকিব ব্যতীত এই কথা আর কেউ জানে না। আজ তোকে বলছি, আব্বু চাচু এসব জানতে পারলে কিভাবে রিয়েক্ট করবেন আমি জানি না, তাই প্রজেক্টের নাম করে এখানে আসছি। মেঘ সব কথা শুনে রাশভারী কণ্ঠে বলল, শেয়ারটা বিক্রি না করলে হয় না? আপনার এত কী প্রয়োজন? প্রতিনিয়ত মানুষকে যোগ্যতার প্রমাণ দিয়ে বাঁচতে পারবো না। আমি সব মায়াজাল কাটিয়ে একটা স্বচ্ছ জীবন কাটাতে চাই। জীবন চালাতে ঠিক যতটা প্রয়োজন ততটা ইনকাম করতে পারলেই হবে। আমি শুধু মানসিক শান্তি চাই। মেঘ চুপ করে বসে আছে, কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, রাগ করেছিস? না, রাগ করবো কেন? আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা অবশ্যই ভেবেচিন্তেই নিয়েছেন। বাসার কাউকে এ বিষয়ে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। আচ্ছা। এই ছিল আজকের আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের ৮৩তম পর্ব। সব সম্পর্কের সংজ্ঞা দেয়া যায় না, কিছু সম্পর্ক শুধু অনুভবের হয়, যেখানে যত্ন থাকে, অপেক্ষা থাকে, আর থাকে নিঃশব্দ টান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর রোকসানাস লাইফ ক্যানভাস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী পর্বটি সবার আগে তুমি পাও। আবার দেখা হবে নতুন আরেকটি অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফিজ।